গণ অভ্যুত্থানে নিহত ১০৫ শিশুর পরিবারকে সম্মাননা ও শহীদি স্বীকৃতি দিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বিচার চায় পরিবার, আশ্বাস উপদেষ্টার। সরারদির হাসপাতালের বারান্দায় লাশ আর লাশ আমাকে মর্গে ঢুকতে দেয় নাই। বিচারটা কিন্তু আমাদেরও চাওয়া এবং সেই বিচার হতে হবে। নেত্রকোনায় প্লাবিত নতুন নতুন এলাকা। ময়মনসিংহ শেরপুরে পানি কমলেও দুর্ভোগে মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরমে। ফসলের জমিগুলো নষ্ট হয়ে গেছে, পাশাপাশি এই মৎস্যজীবী যারা আছে তারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে আর কি। পানি আইন স্ত্রীর বছর মধ্যে আমি এই পানি দেখি না। বাড়ি ঘরে পানি, শুকনো খাবারের খুবই সংকট, এদিকে কোনো থানি আসতেছে না। আমি প্রথমবারের মতো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষণা। ভিসির উদ্যোগে খুশি শিক্ষার্থীরা। স্বচ্ছতা নিশ্চিত হবে বলছে সচেতন মহল। বাজেট সম্পর্কে যদি আমরা স্টুডেন্ট অবগত থাকি তাহলে স্বচ্ছতাটাও নিশ্চিত হবে। আমাদের যেহেতু নতুন কৃষি বিশ্ববিদ্যালয়, সেই অনুযায়ী যাতে আমরা তাল মিলিয়ে চলতে পারি। তাদের যে বাজেট সেটি জনসম্মুখে প্রকাশ করেছেন, এটা অত্যন্ত সাধুবাদ জানানোর মতো একটা বিষয়। স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক একটি প্রশাসন ব্যবস্থা বিশ্ববিদ্যালয় পর্যায়ে গড়ে তুলতে চাই। ব্যয়বহুল সড়কবাতি বোঝা হয়ে উঠেছে রাজশাহী মহানগরীতে। প্রায় ৪২ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া, বিকল্প খুঁজছে সিটি কর্পোরেশন। সরকার পতনের পর থেকে বন্ধ আরিচা কাজিরহাট রুটের স্পিড বোট সার্ভিস। ঘাট নিয়ন্ত্রণে রাখা নেতারা পলাতক। দুর্ভোগ কমানোর উদ্যোগ নেই বিআইডব্লিউটির। ভাড়া বেশি ছিল, কিন্তু আমরা খুব কম সময়ে মোটামুটি 18 মিনিটের মধ্যে পৌঁছায় যেতে পারতাম। 2 মাস যাবত খুবই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। যারা লাইসেন্সিং অথরিটি তারা যদি এটা উদ্যোগ নেয়, এই বোট সার্ভিস চালু করতে গেলে কোনো সমস্যা হবে না। দেবী দুর্গার আগমনের অপেক্ষায় ভক্তরা। প্রতিমাকে সৌন্দর্যে সুসজ্জিত করার ব্যস্ততা। নিরাপত্তা নিশ্চিতে মন্দির মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনী। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যেমনটি প্রথম শিরোনামে শুনেছেন, বিশ্ব শিশু দিবসে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ১০৫ শিশুর পরিবারকে সম্মাননা, স্বীকৃতি আর অনুদান দিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে এই শহীদ পরিবারগুলো এবং উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। এটা গায়ে দিয়ে বৃহস্পতিবার আন্দোলন করছে, আর এই দেখেন এখনো ঘেরান আসতেছে। আর এই হইলে স্কুল ড্রেস, এইটা আমি এখনো ধুই নাই। আমার ছেলেরা এই যে ঘাম, আমি এখনো এটা শুকে শুকে রাখতেছি। সবই আছে আগের মতো, নেই কেবল প্রাণ ভ্রমরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শহীদ শিশু কিশোরের পরিবারগুলোর কান্না যেন শেষই হয় না। আমরা রাত্রিরে লাশ খুঁজতে গেছি, যাইয়ে দেই সরারদির হাসপাতালের বারান্দায় লাশ আর লাশ আমাকে মর্গে ঢুকতে দেয় নাই। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাফওয়ানের প্রাণ যায় 5 আগস্ট বিজয় মিছিলে। আমার ছেলের আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল, আমার একটাই ছেলে আর একটা মেয়ে প্রতিবন্ধী। বিএএফ শাহিন কলেজের আহনাফ আর ফিরবে না। মায়ের কাছে সে ঘর যেন স্মৃতির কারাগার। আকাশ পরিণত হয়েছে বর্ণহীন এক হাহাকারে। এই যে ছবিটা যে আমি সবাইকে দেখাচ্ছি, বুকটা তো ফেটে যায়। ছাত্র জনতার আন্দোলনে প্রাণ গেছে এমন ১০৫ শিশুর। কেউ আন্দোলনে, কেউ খেলতে গিয়ে, কেউ নিজ ঘরে জানালায় বা ছাদে গুলিবিদ্ধ হয়ে শহীদ। বিশ্ব শিশু দিবসে একসাথে ১০৫ পরিবার। সবার দাবি হত্যার বিচার চাই। মুরগির গোশ, গরুর গোশ খুবই পছন্দ করত। এই 2 মাসের মধ্যে আমি এখনো খাই না। প্রতিদিন একবার হলেও ছেলের কথা মনে পড়ে। বাবা মা তো আমরা, এই জন্য অনেক কষ্টে আছি এখন। সব শহীদদের মাদের হয়ে সবার জন্য বিচার চাই। আমার ছেলেরও বিচার চাই। যতগুলা বাচ্চা এভাবে গুলি খেয়ে মারা গেছে, এটা বিচার আমি চাই। শিশু দিবসের আয়োজন পরিণত হয় এক হৃদয় বিদারক পরিস্থিতির। শহীদ শিশুদের অভিভাবকদের হাতে স্বীকৃতি স্মারক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। ভাই হাম
উপদেষ্টা বলেন 50 বছর ধরে যে সমাজ আর রাজনীতি তৈরি করেছে আগের প্রজন্ম, তা এই প্রজন্ম বয়কট করেছে। প্রাণ দিয়ে তারা নতুন দেশ গঠন শুরু করেছে। এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। যত ভুল আমরা করেছি, যত অমানবিক কাজ আমরা করেছি, যত আমরা মানুষকে সাথে নিয়ে চলতে পারিনি, নিজেদের অহম দিয়ে গড়ে তুলেছি, অহংকার দিয়ে গড়ে তুলেছি, টাকার স্তূপ করেছি, দেশটাকে নিঃস্ব করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, সব বিদেশে পাচার করে দিয়েছি, বাচ্চাদেরকে বিদেশে পাচার করে দিয়েছি, করে দিয়ে একটা নিঃস্ব দেশ ফেলে এখন পালিয়েছি। সেই বিচারটা কিন্তু আমাদেরও চাওয়া এবং সেই বিচার হতে হবে। শারমিন মুর্শিদ বলেন, এবার ভালোবাসা দিয়ে দেশ গঠনের সময়। নিশ্চিত হবে সকল শিশুর অধিকার আর মর্যাদা। এবার আমরা শক্ত হাতে একটা একটা করে ইট ভাঙবো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা এবং প্রধান উপদেষ্টা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় ওএসডিকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে স্থায়ী বহিষ্কার এবং গ্রেফতারের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 48 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে উত্তরবঙ্গ ব্লকেট এবং লং মার্চ টু বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা। দুপুরে রংপুরে আবু সাইদ গেটের সামনে মানববন্ধন এবং সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সমাবেশে আবু সাইদের 2 ভাইও অংশ নেন। বক্তারা বলেছেন, সরকারি কর্মকর্তা উর্মি আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানকে অস্বীকার করেছেন। রাষ্ট্রবিরোধী অপরাধের কারণে তাকে চাকরি থেকে স্থায়ী অপসারণ এবং গ্রেফতারের দাবিও জানানো হয় এই সমাবেশ থেকে। এই ধরনের মন্তব্য যারা করে, যারা স্বৈরশাসকের দোসর, যদি এই সব শহীদদেরকে এভাবে যদি অপমান করা হয়, শুধু আবু সাইদ না, তাহলে সকল শহীদদেরকে অপমান করা হবে। আওয়ামী লীগের দোসর যারা আমলাতান্ত্রিক বেড়াজালে এই রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং আমাদের আবু সাইদ সহ সকল শহীদ আহত ভাইদেরকে কটূক্তি করে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহিতার আইনে তাদের বিচার করা হোক। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার একাধিক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। মাদারীপুরে শিক্ষার্থী তাওহিদ হত্যা মামলার আসামি এইচ.এম. মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়, পরে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে। গত 19 জুলাই সদর থানার খাগদি বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে মনিরুজ্জামান সহ বেশ কয়েকজন হামলা চালায়। এতে বেশ গুলি করা হয়। শিক্ষার্থী তাওহিদের পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আসলে একাধিক হত্যা মামলায় আসামি ইউনিয়ন পরিষদ সদস্য আবু সাদেক ভূঁইয়াকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতেই ভাদাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র আন্দোলনের পর থেকেই সাদেক পলাতক ছিলেন। নতুন করে বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করেছে ময়মনসিংহ শেরপুরে। তবে নেত্রকোনায় ঢলের কারণে পানি এখনও বাড়ন্ত। দুর্ভোগ কমছে না দুর্গতদের। এখন পর্যন্ত শেরপুরে 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। 3 দিন ধরে পানি ঢুকছে লোকালয়ে। সোমেশ্বরী, কংস আর উবদাখালী নদীর পানি বইছে বিপদসীমার উপরে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গাপুর, কলমাকান্দা সহ নেত্রকোনার 5 উপজেলার 1.5 শতাধিক গ্রাম জলমগ্ন। পানিবন্দী লক্ষাধিক মানুষ। ভেসে গেছে পুকুরের মাছ, ডুবেছে ফসল। গতকালকে এই জায়গার মধ্যে অনেক পুরা ফসল, সবুজ ফসল ছিল। পুকুর, নদী, নালা যা আছে সব একদম একাকার হয়ে গেছে। আমরা এখন সাগরে বাসার মতো। আমাদের ঘরের চারপাশে পানি, রান্না খাওয়ার কোনো ব্যবস্থা নাই, শুকনা খাবারের অভাব। মহারশী নদীর ভাঙ্গা বাঁধ দিয়ে পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে। জলমগ্ন 5 উপজেলার 1.5 লাখের বেশি মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বাড়িঘর ছেড়ে সেখানে ঠাঁই নিয়েছেন অনেকে। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। সরকারি বেসরকারি উদ্যোগে কিছু ত্রাণ বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। না খায়া রয়েছি 4 দিন ধরে বন্যা, আজকে এই যে চাল ডাল পাইলাম। শুকনো খাবারের পাশাপাশি আমরা রান্না করা খাবারও মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। কতদিন পর্যন্ত চালাবেন? এটা যতদিন পর্যন্ত এই বন্যা পরিস্থিতি মানুষের দুর্ভোগ লাঘব না হবে ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম চলমান রাখব। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের 19টি ইউনিয়নের 80টি গ্রাম জলমগ্ন। দর্শা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। জলমগ্ন বাড়িঘর, রাস্তাঘাট। পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান আর হাসপাতালে। দুর্ভোগে লাখো মানুষ।
অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। দেখা দিয়েছে খাবার সংকট। আমরা এই জমা বাড়িতে বাড়তে গেছে মুড়ি লইয়া এসে আমরা মুড়ি খেয়ে থাকতেছি। সাধারণ মানুষজন তো আছেই, আমাদের ছাত্ররা কিন্তু বিভিন্ন সোর্স থেকে ত্রাণ কালেক্ট করছে। উপজেলা থেকে সমন্বয় করে দিচ্ছি যাতে কোনো গ্রাম আনঅ্যাটেন্ডেড না থাকে বা এক জায়গায় যাতে ডুপ্লিকেশন না হয়। ভারী বৃষ্টি না হলে 3 জেলায় দ্রুত পরিস্থিতি উন্নতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আমিন বাবু, যমুনা নিউজ। এ পর্যায়ে আমরা শেরপুরে যাচ্ছি। আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল অপেক্ষা করছেন। উজ্জ্বল, শেরপুরে তো আমরা 8 জনের মৃত্যুর খবর শুনেছি। লোকালয় থেকে পানি আসলে কতটা নামলো, সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন, নতুন করে কোনো ধরনের কোনো খারাপ খবর শুনলেন কিনা জানাবেন। বৃষ্টি, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে শেরপুর। আসলে খারাপ খবর প্রতিনিয়তই হচ্ছে। আজকেও কিন্তু দুপুরে একটি শিশু জিমি 8 বছর বয়সে নানার বাড়িতে বেড়াতে এসে এই বন্যার পানিতে ডুবে মারা গেছে। আমি যদি আপনাকে বলি, সেই মৃত্যুর সঙ্গে আরেকটি যোগ হয়ে এখন মৃত্যুর সংখ্যা 9। বৃষ্টি, আপনি জানেন যে গত 4 দিন যাবৎ কিন্তু এই এলাকায় কিন্তু প্রচুর বন্যা, আমাদের 5টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে। তবে আসার কথা হলো, আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির পানি কিন্তু কমতে শুরু করেছে। তবে কথা হচ্ছে যে শেরপুর সদর এবং নকলা উপজেলায় কিন্তু পানি আবার বাড়তে শুরু করেছে এবং গতকাল থেকেই কিন্তু সেই নতুন নতুন এলাকা ওখানে প্লাবিত হয়েছে। এবং সবচেয়ে খারাপ খবর হচ্ছে, এখানে যে আমনের যে ফসল, সেটি কিন্তু প্রায় 93,500 হেক্টর ফসলের মধ্যে প্রায় 52,000 হেক্টর ফসলই কিন্তু এখন পানির নিচে। আরেকটি কথা বলি, যদি ত্রাণের যে কথাটা বলি, বিভিন্ন সংস্থা থেকে কিন্তু ত্রাণ বিতরণ করা হয়েছে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি এলাকায়। তবে নকলা এবং শেরপুর সদরের বিশেষ করে গাজীর খামার সহ বিভিন্ন এলাকায় যে অবস্থা সৃষ্টি হয়েছিল, সেখানে কিন্তু ত্রাণের সংকট অনেকটাই রয়েছে এবং এই এলাকাতে যদি ত্রাণ বিতরণ করা না হয় তাহলে বিপর্যয়ের মুখে পড়বে। তবে আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু প্রায় 3,000 লোককে সেই শুকনো খাবার সহ ত্রাণ দেওয়া হয়েছে, পাশাপাশি রান্না করা খাবারও দেওয়া হয়েছে। আমরা আরেকটি বিষয় হচ্ছে যে বৃষ্টি যদি যেভাবে আজকে কমা শুরু করেছে, পানি কিন্তু বিশেষ করে ঝিনাইগাতি এবং বাড়ি থেকে অনেকটাই কমে যাবে। তবে শেরপুর সদর এবং নকলায় যে অবস্থা চলছে, তাতে যদি সেখানে যদি প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বা অন্যান্য সহযোগিতা নিয়ে না দাঁড়ানো হয়, হয়তো মৃত্যুর সংখ্যাও বাড়তে পারে। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ আপনাকে উজ্জ্বল। যে আলোর বাহার রাতের নগরীকে আলোচনা এনেছিল, সেই সড়ক বাতিগুলোই যেন ক্রমশ বোঝা হয়ে উঠছে রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য। প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারে বিদ্যুৎ খরচ বেড়েছে। এরই মধ্যে সংস্থাটির কাছে বিল বকেয়া পড়েছে প্রায় 42 কোটি টাকা। আর তার উপর প্রতি সপ্তাহেই এক একটি পোলে 3 থেকে 5টি করে বাতি নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় সৌন্দর্য ও নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে কম সংখ্যক বাতি চালানোর পরিকল্পনা নিয়েছে সিটি কর্পোরেশন। কল্পনা মোড় থেকে তালাইমারি সড়কের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এই রাস্তার ডিভাইডারে 2022 সালে লাগানো হয় 130টি সড়ক বাতির পোল। প্রতিটি পোলে বাতি রয়েছে 13টি করে। এতে ব্যয় হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। হিসাব কষে দেখা যায় প্রতি 15 মিটার পরপরই এক একটি বাতির পোল। রাতের সৌন্দর্য প্রশংসিত হলেও ঊর্ধ্বমুখী সড়ক বাতির এমন ব্যবহার নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। লাইটগুলো লাগাইছে, আমার তো যা মনে হয় যে আপনার রাস্তা আলো থেকে আকাশ আলোকিত করছে লাইটগুলোতে। প্রথম কথা এটা, লাইট তো উপরের দিকে আছে। লাইটের সংখ্যা কমিয়ে আরও কীভাবে এটাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এবং সেটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, সেই বিষয়টা আমাদের একটু অ্যানালাইসিস করে নিতে হবে। কিছুদিন পর নষ্ট হয়, তারপরে যে ঘোলাটা হয়ে যাচ্ছে। রাজমুকুটের আদলে এমন বাতি রয়েছে নগরীর আরও প্রায় 12 কিলোমিটার সড়কে। এর বাইরে নগরীর প্রতিটি প্রধান সড়কেই ব্যয়বহুল সড়ক বাতি রয়েছে। 17টি মোড় ও চত্বরে রয়েছে 18টি সুউচ্চ হাইমাস্ট পোল ও ফ্লাড লাইট। স্বল্প দূরত্বে সড়ক বাতির পোল স্থাপন বিদ্যুৎ খরচ বাড়িয়েছে সিটি কর্পোরেশনের। আমার কাছে এখন পর্যন্ত যেটা আছে প্রায় 42 কোটি টাকা বকে আছে নেস্কোর কাছে। আমি এটা চাই না। আমি টাকা পরিশোধ করা শুরু করেছি। অপ্রয়োজনীয় বাতি আমি চালাবো না, কিন্তু সৌন্দর্য হানিও ঘটাবো না। সিটি কর্পোরেশন বলছে, সৌন্দর্য ও নিরাপত্তা অটুট রেখে সড়ক বাতি নিয়ে বিকল্প পরিকল্পনার দিকে যাচ্ছে তারা। আমরা প্রকৌশল বিভাগকে কথা বলেছি যে আমাকে একটা প্ল্যান দিবে যে ইচ অল্টারনেট বাতি জ্বলবে। একটা খামের মধ্যে ধরেন 13-14টা বাতি, সেটা প্রয়োজন ছিল না। আরও কম দিয়ে করা যেতে পারতো। সবগুলো বাতি একসাথে জ্বালানোর প্রয়োজন নাই।
এদিকে নগরবাসীর অভিযোগ, সৌন্দর্যবর্ধক রাজমুকুট বাতিগুলো স্থাপনের পর থেকেই ঘন ঘন নষ্ট হয়ে যাবার ঘটনা ঘটে চলেছে। বর্তমানে প্রতিটি পোলে গড়ে 3 থেকে 5টি করে বাতি জ্বলে না। প্রতিটা পোলেই এক সপ্তাহের ভিতরে লাইট কেটে যায়, আবার ঠিক করে যায়, আবার লাইট কেটে যায় 4টে 5টা। কোনো পোলে দেখা যায় যে নিচ থেকে লাইনই নাই, পরে লাইটই জ্বলতেছে না। একটা খুঁটি তো অনেক টাকা ব্যয়বহুল, এবং যে টাকা দিয়ে ব্যয়বহুল দিয়ে লাইটগুলো লাগাইছে, এত লাইট লাগানোর প্রয়োজনও ছিল না। এসব বাতি স্থাপনের ফাইলগুলো খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। কোনটা কোন ঠিকাদার পেয়েছে, কত সময় পর্যন্ত ছিল, তাতে পারফরমেন্স গ্যারান্টি আমাদের কাছে আছে। কারণ কাজ শেষ হওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পারফরমেন্স গ্যারান্টি আমাদের কাছে থাকে। যখন এটা ফুল অপারেশন থাকে, দায়িত্ব মানে যথাযথভাবে করে, তখন নিশ্চিত হওয়ার পরে তখন পারফরমেন্স গ্যারান্টি ফেরত দেয়। 2019 সালে রাজশাহী সিটি কর্পোরেশনের সড়ক বাতি স্থাপনে দুর্নীতির অভিযোগ প্রথমবারের মতো আলোচনায় আসে। তৎকালীন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যারো ইঞ্জিনিয়ারিংকে সরবরাহকৃত বাতির বিপরীতে বাজার মূল্যের চেয়ে প্রায় 6 কোটি টাকা অতিরিক্ত পরিশোধের এই অভিযোগ এখনও দুদকের তদন্তাধীন। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। প্রথমবারের মতো প্রকাশ্যে ঘোষণা হলো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট। নবনিযুক্ত ভিসির এমন উদ্যোগে শিক্ষার্থীরা বেশ খুশি। সচেতন মহল বলছে, প্রকাশ্যে বাজেট ঘোষণায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি অনিয়ম দুর্নীতি রোধ করাও সম্ভব হবে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন উপাচার্যের নেতৃত্বে অর্থ ও হিসাব দপ্তর। এই অর্থ বছরে প্রতিষ্ঠানের মোট বাজেট 15.5 কোটি টাকা। এর মধ্যে 15 কোটি 20 লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাকিটা বিশ্ববিদ্যালয়ের অর্জিত রাজস্ব। বেতন ভাতা, পণ্য ও সেবা খাত ছাড়াও গবেষণায় বরাদ্দ 22 লাখ টাকা। ছাত্র কল্যাণে ব্যয় ধরা হয়েছে 36,68,000 টাকা। প্রকাশ্যে বাজেট ঘোষণায় খুশি শিক্ষার্থীরা। তারা বলছেন, এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। বাজেট সম্পর্কে যদি আমরা স্টুডেন্ট অবগত থাকি, তাহলে স্বচ্ছতাটাও নিশ্চিত হবে যে কোন কোন খাতে এটা ব্যয় হচ্ছে বা কোনো দুর্নীতি হচ্ছে কি না। বাজেট প্রকাশটা তো যেহেতু আমরা এখন জানতে পারতেছি, তো এই ক্ষেত্রে স্বচ্ছতার বিষয়টা তো অবশ্যই নিশ্চিত হচ্ছে। আমাদের যেহেতু নতুন কৃষি বিশ্ববিদ্যালয়, সেই অনুযায়ী যাতে আমরা তাল মিলিয়ে চলতে পারি। সচেতন মহল বলছে, জনসমক্ষে তথ্য প্রকাশিত অব্যাহত থাকলে অনিয়ম দুর্নীতি অনেকটাই রোধ হবে। তাদের যে বাজেট সেটি জনসম্মুখে প্রকাশ করেছেন, এটা অত্যন্ত সাধুবাদ জানানোর মতো একটা বিষয়। যেভাবে দুর্নীতি, যেভাবে অত্যাচার অনাচার হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এইরকম একটি কাজ, এটি খুবই প্রশংসার দাবি রাখে। বিশ্ববিদ্যালয়ে মেধাভিত্তিক বৈষম্যহীন প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানালেন নবনিযুক্ত উপাচার্য। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক একটি প্রশাসন ব্যবস্থা বিশ্ববিদ্যালয় পর্যায়ে গড়ে তুলতে চাই। বিতর্ক যাতে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভবিষ্যতে না হয়, এই জন্য এটি একটি প্রথম ধাপ। 2020 সালের শেষে প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। 3টি অনুষদে বর্তমানে শিক্ষার্থী 164 জন। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। কয়েক দফা দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে এই বিক্ষোভের ফলে প্রায় 1 ঘন্টা স্থবির হয়ে পড়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, 5 আগস্ট সরকার পতনের পর ক্যাম্পাসে ফেরেননি সাবেক উপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা দেখা দিয়েছে এবং বেতন ভাতা না পেয়ে তারা কষ্টে দিন কাটাচ্ছেন। ভিসির পদত্যাগ ও চাকরি স্থায়ীকরণের দাবি করেছেন তারা। 2 দিন পরে পরে মিটিংও করবে আর রাস্তা বন্ধ করে এরকম যানজট সৃষ্টি করবে। এটা তো এবার নয়া সড়ক পয়েন্ট থেকে এই পর্যন্ত যান। তাদের দাবিটা একটা যৌক্তিক দাবি। তারা সরকারি চাকরি করে, কিন্তু তারা দীর্ঘ অনেক দিন যাবত বেতনটা পাইতেছে, কিন্তু তারা রাস্তায় যে বসছে, এটা আগে প্রশাসনকে জানানো দরকার ছিল। আমাদের দাবিগুলো উনি উপর মহলে পৌঁছাবেন। সুতরাং আমরা এটা আশ্বস্ত হই যে অন্তত উপর মহল বিষয়টা জানবে, আর যত বিষয়টা মানুষ আসলে উপর মহল জানলে বিষয়টা সমাধান হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌ রুটে স্পিড বোট চলাচল বন্ধ। লঞ্চ এবং ফেরি থাকলেও সেসবে যাতায়াতে দীর্ঘ সময় ব্যয় হয়। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারীরা। স্থানীয়রা বলছেন, এই ঘাট দুটি নিয়ন্ত্রণ করত 2 পারের আওয়ামী লীগ নেতারা, আর 5 আগস্টের পর তাদের বেশিরভাগই আত্মগোপনে থাকায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে স্পিড বোট সার্ভিস।
স্পিডবোট ঘাটে এখন এমনই শুনশান নীরবতা, নেই যাত্রী কোলাহল, হাঁকডাক, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে স্পিডবোটগুলো। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত আরিচা কাজিরহাট নৌরুটে স্পিডবোট চলাচল শুরু হয় 2011 সাল থেকে। প্রায় 14 কিলোমিটার দীর্ঘ এই নৌরুটে লঞ্চ ফেরি চললেও রাজধানীতে যাতায়াতে সময় কম লাগায় স্পিডবোট জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পর থেকে বন্ধ এই সার্ভিস। স্পিডবোট চালু থাকার কারণে আমাদের সময়টা বেঁচে যেত, যেটা ছিল সুবিধা। ভাড়া বেশি ছিল কিন্তু আমরা খুব কম সময়ে মোটামুটি 18 মিনিটের মধ্যে পৌঁছায় যেতে পারতাম। অনেক জ্যাম, মানুষের মধ্যে ধাক্কাধাক্কি, আর স্পিডবোটে দেখা যাচ্ছে আমাদের অনেক সুবিধা হয়, আমাদের সহজে যাতায়াত করতে পারি। ইমার্জেন্সির অনেক অফিস আদালতের কাজ থাকে, কিন্তু এখানে আসলে পারে আমাদের ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে হয়। স্পিডবোট চলাচল বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন 2 শতাধিক চালক কর্মচারী। 5 তারিখের পর থেকে আজ বিগত 2 মাস ধরে আমরা 2 পারের লোক বেকার। 2 মাস যাবত আমরা বেকার, আমরা আসলে খুব অসহায় অবস্থায় দিন যাপন করতেছি। গাড়ির স্টাফ সহ, ড্রাইভার সহ 2 থেকে 300 লোক আমরা এর উপর জীবিকা নির্বাহ করতাম আর কি। এখন আমরা 2 মাস যাবত খুবই ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। জানা গেছে স্পিডবোটের মালিকানা ও ঘাট নিয়ন্ত্রণে ছিলেন 2 পারের আওয়ামী লীগ নেতারা। সরকার পতনের পর থেকে তারা আত্মগোপনে, তাই সার্ভিস চালু হচ্ছে না। প্রত্যেকটা স্পিড ছিল শুধু আওয়ামী লীগের, এখানে আর কারো কোনো অধিপত্য ছিল না। তারা যখন দেখছে এই হাসিনা ফ্যাসিবাদ সরকার যখন পলাইছে 5 তারিখে, তারা নিজেরা ভয়ে সব পলাইছে। বিআইডব্লিউটিএ যারা লাইসেন্সিং অথরিটি, তারা যদি এটা উদ্যোগ নেয় তাহলে স্থানীয় যারা বোট মালিক রয়েছে আরিচা এবং কাজিরহাট পয়েন্টে, তাদের ডেকে এনে এই বোট সার্ভিস চালু করতে গেলে কোনো সমস্যা হবে না। বন্ধ সার্ভিস চালুর ব্যাপারে কার্যকর উদ্যোগ নেই বিআইডব্লিউটিএর। কারণ জানতে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি এড়িয়ে যান। আমরা আসেন কথা বলবেন, এমনি মোবাইলে বলে শেষ করতে পারবো ভাই, পারবো না ভাই, অনেক পেশাল, এত পেশাল আমরা করে পারবো না। আরিচা কাজিরহাট নৌরুটে প্রতিদিন শতাধিক স্পিডবোটে 2000-এরও বেশি যাত্রী পারাপার হতো। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেবী দুর্গার আগমনের অপেক্ষায় আছেন তার ভক্তরা। দুর্গতিনাশিনীর আশীর্বাদ ক্ষণকে ঘিরে উৎসবের আমেজ বইছে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। প্রতিমাকে সৌন্দর্যে সুসজ্জিত করতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। অধীর আগ্রহে ভক্ত অনুসারীদের অপেক্ষা। 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। দেবী দুর্গাকে আড়ম্বরে বরণের প্রস্তুতি চলছে রাজবাড়ির মণ্ডপে মণ্ডপে। শেষ মুহূর্তে চলছে রঙের প্রলেপ এবং সাজসজ্জার কাজ। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমাকে সাজানো হচ্ছে অপরূপ রূপে। আমরা মায়ের আগমনের অপেক্ষায় রয়েছি। এবার দেবী আসছেন দোলনা বা পালকিতে এবং তার গমন হচ্ছে গোটকে। আমাদের মন্দিরে রঙের কাজ শেষ হয়েছে, আলোকসজ্জার কাজ চলছে, ডেকোরেশনের কাজ চলছে। দেবীর কাছে আমাদের চাওয়া, আমাদের পৃথিবীতে শান্তি বিরাজ করুক, আমাদের দেশে শান্তি বিরাজ হোক। জেলার 5 উপজেলার প্রায় 450 মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে সব রকম নিরাপত্তার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এবারে আমরা সর্বোচ্চ নিরাপদ এবং নির্বিঘ্নে এই শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো আশা করি। মুন্সিগঞ্জের সিরাজদিখানে 116টি মণ্ডপেও সাজ রব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কারিগররা। আশীর্বাদের ডালা নিয়ে হাজির হবেন দেবী দুর্গা। শান্তি ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। আজকে আমার শেষ পর্যায়ে 2টা দুর্গা রং বাকি আছে, এটা শেষ পর্যায়ে রঙানি চলতেছে। মা পালকিতে যেমন আসতেছে, গজে যেমন যাবে, সকল মহামারী যত কিছু খারাপ কিছু আছে সব কিছুর জন্য মা সাথে করে নিয়ে যায়, আর মা যেন সাথে করে শান্তি নিয়ে আসে। সব মণ্ডপে মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে পুলিশ প্রশাসন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত তারা। প্রতিমা বিসর্জনের আগ পর্যন্ত সর্বক্ষণ 24 ঘন্টায় এই সিরাজদিখান থানা পুলিশ আছে মাঠে এবং থাকবে, এবং শেষ হওয়া পর্যন্ত থাকবে। ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী এবার দেবী দুর্গা আসবেন দোলায় চড়ে, আর কৈলাসে ফিরবেন ঘোটকে। জারিন অর্নি, যমুনা নিউজ।
এ পর্যায়ে আমরা খুলনায় যাব। দুর্গোৎসবের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানাবেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, আর তো হাতে বেশি দিন সময় বাকি নেই, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন খুলনায় এবং এবার কতটি মণ্ডপে পুজো অনুষ্ঠিত হবে সেটিও জানাবেন। বৃষ্টি 1 বছর পর দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসছে। এই উপলক্ষে তার ভক্তকুলে একেবারেই শেষ সময়ের প্রস্তুতি চলছে। আমরা রয়েছি নগরীর পশ্চিম হাসপাতাল পাড়া যে দুর্গা মন্দিরটি রয়েছে সেই মন্দিরে, এবং দেখতে পাচ্ছেন এই মন্দিরে সুন্দর একটি প্যান্ডেল ইতিমধ্যে তারা সম্পন্ন করেছে। আমরা জানি যে এই মন্দিরটিতে প্রতিবারই ব্যাপক পরিমাণ পূজার্থী দর্শনার্থী যারা থাকে তারা এখানে ভিড় করে, এবং সে কারণেই তারা একটু আগেভাগেই তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আর একটি বিষয় বলে রাখি যে আমরা দেখেছি যে এবার বিশেষ করে যৌথ বাহিনী, তার মধ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত কিন্তু তারা মন্দিরে টহল দিচ্ছে, মন্দিরে পাহারা দিচ্ছে। আমরা বিভিন্ন মন্দিরগুলোতেও দেখেছি তারা কিন্তু মানুষের সঙ্গে কথা বলছে। পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক যারা রয়েছে তাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করছে। এবার যদি আমরা একটু মন্দিরের মধ্যে প্রবেশ করি, দেখতে পাবো এখানে দেবী দুর্গার প্রতিমাটি প্রতিস্থাপন করা হয়েছে, এবং এবছর খুলনা জেলায় মোট 913টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনা মহানগরীর 8টি থানায় 124টি, এবং জেলাতে যে 9টি উপজেলা রয়েছে সেখানে আরও 779টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। শেষ সময়ে যে প্রস্তুতিটা সেরে নিচ্ছেন যাদের এখনও কিছু কাজ বাকি রয়েছে। আপনি জানেন আগামীকাল পঞ্চমী তিথি, এবং পঞ্চমী তিথিতে অধিবাসের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তার পরের দিনই দেবীর অকাল বোধন, একই সাথে ষষ্ঠী পূজা সম্পন্ন হবে, এবং শনিবারে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন হবে। এবার দেবী দুর্গা দোলায় আগমন করবেন এবং ঘটকে গমন করবেন। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিতে মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুপুরে ভোলা শহরের মণ্ডপ এবং ইলিশা বাজারের 2টি মণ্ডপ পরিদর্শন করে নৌবাহিনীর সদস্যরা। নৌবাহিনীর জেলা সমন্বয়ক জানিয়েছেন, পূজায় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। অপ্রীতিকর ঘটনা দেখলেই সাথে সাথে রোধ করা হবে। উৎসব উপলক্ষে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধকল্পে এখানে মোতায়েনকৃত জনবলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সাভার, আশুলিয়া এবং ধামরাইলেরও বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ। আর তিনি জানিয়েছেন, প্রতিটি পূজা মণ্ডপ 24 ঘন্টা মনিটরিং এর জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, রাতে লাইটের পরিমাণ বাড়ানো হয়েছে। বাহিনীর কথা বললাম সেটা আছে, ভিজিলেন্স আছে আলাদাভাবে, সব জায়গায় ওয়াচার আছে, সব কিছু মিলে আপনার আনলিমিটেড স্তর, আপনাকে একদম ফিক্সড বলার সুযোগ নেই। আমরা আনলিমিটেড মানে এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে আমরা নিরাপত্তা বিধান করছি। চাঁপাইনবাবগঞ্জে একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের মামলায় গ্রেফতার 2 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের রিমান্ড আবেদনের শুনানির তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে বলেও আদালত জানিয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাতে বটতলা হাট এলাকায় মা ভবানী দুর্গা মাতা মন্দিরে প্রতিমার কিছু অংশ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সদর থানায় মামলা করেন। পরে মন্দির এলাকার আশপাশে সিসি ক্যামেরা ফুটেজ দেখে সন্দেহভাজন হিসেবে মির্জা মাইনুল ইসলাম মানিক আর সোহেল রানাকে আটক করে পুলিশ। পরে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়। চাঁপাইনবাবগঞ্জে অন্তত এবারই প্রথম আমাদের একটা দুর্ঘটনা ঘটলো। তবে আমরা আশা করি যে আমাদেরও কিছু হয়তো বা ভুলভ্রান্তি আছে, যে অরক্ষিতভাবে মন্দিরটা ছিলেন সে জায়গাতে দুর্বৃত্তরা, এটা তো দুর্বৃত্তদের সংখ্যা খুব কম। এখন পর্যন্ত আমরা 2 জনকে আটক করছি, জিজ্ঞাসাবাদ হচ্ছে। এইটার পিছনে আমাদের কয়েকটা বিষয় আছে, যে এদের সাথে আয়োজকদের সাথে অন্যদের সাথে কোনো সম্পর্ক খারাপ আছে কিনা, বা তৃতীয় পক্ষ বা অন্য কোনো দল কিছু করলো কিনা, সবকিছু মিলাই আমরা কাজ করছি।